হ্যালো, ছোট আব্বু। হ্যাঁ শ্রাবণ, বলো। এই সময় হঠাৎ ফোন করলি যে? ছোট আব্বু, আমি কক্সবাজারে যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার আগে তোমায় জানিয়ে যাই। হঠাৎ কক্সবাজার যাচ্ছিস কেন শ্রাবণ? ঘুরতে ইচ্ছা হয়েছে বুঝি আমার ছেলেটার? ও ছোট আব্বু, তুমি ভালো করে জানো আমি বিনা কারণে কোথাও যাই না। আর এখন তো ঘুরতে যাওয়ার সময়ও নেই আমার। আমি কক্সবাজারে যাচ্ছি কারণ আমাদের ম্যানেজার তন্ময় আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বিশ্বাসঘাতকতা করছে মানে? কি করছে তন্ময়? আমি তোমাকে সব ফিরে এসে জানাবো ছোট আব্বু। ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে, এখন আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। হুম, তুমিও নিজের যত্ন নিও। বাই। এতটুকু বলে ফোন কেটে দিল শ্রাবণ। শ্রাবণের চাচা মাহবুবের অনেক বয়স হওয়া সত্ত্বেও ও এখনও সে বিয়ে শাদী করেনি। মাহবুব ওর নিজের বাসায় থাকে আর শ্রাবণের কোম্পানির সব কিছু দেখাশোনা করে। মাহবুব বেশিরভাগ সময় দেশের বাইরে কাটায় বিজনেসের কাজে। শ্রাবণ মাঝে মাঝে শুধু কোম্পানিতে গিয়ে সব একবার করে পর্যবেক্ষণ করে আসে। তাছাড়া শ্রাবণ সারা দিন ডনগিরি করে বেড়ায়। পুলিশও শ্রাবণের হাতের মুঠোয়। তাই শ্রাবণের উপর কথা বলার মতো সাহস ঢাকা শহরের কারও নেই বললেই চলে। রাত 10টার মধ্যে কক্সবাজারে পৌঁছে গেল শ্রাবণ ও তার বডিগার্ড। তারপর একটা অনেক সুন্দর রিসোর্টে উঠলো থাকার জন্য। আর দুজন গুপ্তচরকে বলল তন্ময়ের উপর নজর রাখতে। তন্ময় কি করে, কোথায় যায়, সব কিছুর খবর চাই শ্রাবণের প্রতি মুহূর্তে। কক্সবাজার আসার পর 2 দিন পার হয়ে গেল, কিন্তু এখনো তন্ময়ের উপর সন্দেহ করার মতন কোনো খবরই পেল না গুপ্তচরের থেকে শ্রাবণ। শ্রাবণ প্রমাণ ছাড়া কিছু করে না, তাই তন্ময়কেও ডাইরেক্ট ধরছে না, কিন্তু প্রতিটা মুহূর্তে নজর রাখছে তন্ময়ের উপর। কক্সবাজার আসার পর শ্রাবণ অতি প্রয়োজন ছাড়া বাইরে ঘুরতেও যায় না। বেলা 12টা, শ্রাবণের ফোনটা বেজে ওঠে। শ্রাবণ দেরি না করে ফোনটা রিসিভ করে। বলো, কি খবর? স্যার, আপনার ম্যানেজার তন্ময় ফ্যামিলি ছাড়া কোথায় যেন যাচ্ছে। ওকে, তুমি ওর উপর নজর রাখো, আমি আসছি। ওকে স্যার। কথাগুলো বলেই ফোনটা পকেটে ভরে বেরিয়ে পড়ল শ্রাবণ। ওর বডিগার্ডদেরও সাথে নিল না, ওদের আলাদা দূরে থেকে নজর রাখতে বলল। আর শ্রাবণ কালো রঙের হুকওয়ালা জ্যাকেট পরে চোখে কালো সানগ্লাস পরে নিল, যাতে করে শ্রাবণকে তন্ময় দেখলেও চিনতে না পারে। শ্রাবণ তন্ময়কে দূর থেকে দেখলো তন্ময়ের হাতে একটা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে ফোনে কার সাথে যেন কথা বলছে। এটা দেখেই শ্রাবণ তন্ময়ের কাছে গিয়ে সজোরে একটা লাথি মারল তন্ময়কে। তাল সামলাতে না পেরে নিচে মুখ থুবড়ে পড়ল তন্ময়। শ্রাবণ গিয়ে তন্ময়ের কলার ধরে টেনে তুলে দাঁতে দাঁত চেপে বলল, তন্ময়ের বাচ্চা, তোর সাহস কি করে হয় শ্রাবণের সাথে বিশ্বাসঘাতকতা করা? হ্যাঁ, স্যার, আপনি এখানে? আর এসব কি বলছেন আপনি? আমি আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি মানে? তুই আমার খেয়ে, আমার পড়ে, আমার বিরোধী দলের সাথে হাত মিলিয়ে আমারই ক্ষতি করার চেষ্টা করছিস, আর ভেবেছিস সেই শ্রাবণ তা জানতে পারবে না? তোকে তো আজকে আমি মেরেই ফেলবো। কথাগুলো বলে সজোরে একটা ঘুষি মারল তন্ময়ের গালে শ্রাবণ। ঘুষি খেয়ে নিচে মুখ থুবড়ে পড়ল তন্ময়, আর ঠোঁট নাক ফেটে গলগল করে রক্ত পড়তে লাগলো তন্ময়ের। শ্রাবণ আবার গিয়ে তন্ময়কে মারবে, তার আগে কেউ একজন দৌড়িয়ে এসে তন্ময়কে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে নিজেও পড়ে গেল। আর দূর থেকে গুলি ছুটে গেল শ্রাবণ যেখানে দাঁড়িয়েছিল সেই খান বাড়াবার। গুলির শব্দ শুনতে শ্রাবণ পিছন ফিরে তাকিয়ে দেখল দুটো লোক শ্রাবণকে মারার জন্য গুলি করে ব্যর্থ হয় দৌড়ি পালাচ্ছে, আর তাদেরকে ধরার জন্য পিছু নিয়েছে শ্রাবণের গার্ডরা। শ্রাবণ উঠে দাঁড়িয়ে সেদিকে থেকে চোখ ফিরিয়ে সামনের ব্যক্তির দিকে তাকালো, যে ওকে গুলি খাওয়ার থেকে বাঁচিয়েছে। সামনে তাকাতে যেন সব কিছু থমকে গেল শ্রাবণের। এত বড় লম্বা তাল গাছের মতো একটা মানুষ আপনি নিজের খেয়াল রাখতে পারেন না? আর ওই লোকগুলো কে ছিল যারা আপনাকে এত ভালোবাসে যে ওপরে পাঠাতে চেয়েছিল? ওহো, আপনি তো আবার চোখে কালো চশমা পরে আছেন দেখছি। তাহলে ওই লোকগুলোকে দেখবেনই বা কী করে? এই, আপনি আবার কানা মানে অন্ধ নাকি? ও সরি সরি, আমি খেয়াল করিনি আপনি অন্ধ। আচ্ছা, আপনি একজন অন্ধ মানুষ হয়ে এখানে একা একা কী করছেন? আর একজন অন্ধ লোককে কেউ মারতেই বা চাইবে কেন? আপনাকে বাঁচাতে গিয়ে আমার আইসক্রিম দুটো নষ্ট হয়ে গেল। এই, আপনি কি কানার সাথে বোবাও নাকি? আমি কখন থেকে প্রশ্ন করে যাচ্ছি, আপনি কথাই বলছেন না। কি হয়েছে চাঁদনি? তুই এভাবে কাঁদছিস কেন? এ কি?
তোর গালে এমন দাগ কিসের চাঁদনি? কি হয়েছে তোর বোন? বল আমায়। এই চাঁদনি, বোন আমার, তুমি ভাবে কাঁদছো কেন শোনো? আমায় বলো কি হয়েছে তোমার? একটু আগেই না কত আনন্দ নিয়ে বাইরে ঘুরতে গেলে। এ কি, তোমার গালে এমন দাগ কিসের চাঁদনি? আরে আমি তোকে এটাই জিজ্ঞেস করছি, কিন্তু চাঁদনি কিছু না বলে শুধু কেঁদেই চলেছে। কে মরেছে তোকে চাঁদনি? বল আমায়, কার এত বড় সাহস যে আমার বোনের গায়ে হাত তোলে? আমি এখন থেকে আহ, আমি এখান থেকে বেরিয়ে আর আইসক্রিম খেতে খেতে হাঁটছিলাম। তখন একজন তাল গাছের মতো লোককে দুজন বাদরের মতো লোক গুলি করতে দেখি। তো তাই ওই তাল গাছের মতো লোকটাকে বাঁচাতে গিয়ে আমার আইসক্রিম দুইটা নষ্ট করে ফেলি। তারপর দেখি ওই তাল গাছের মতো লম্বা লোকটা অন্ধ আর বোবাও। কিন্তু আমি ভুল ছিলাম, ওই ব্যাটা শুধু অন্ধ আর বোবাই না, সাথে মাথার তার ছেঁড়া পাগলও। ব্যাটা বজ্জা তাল গাছের। আমি আমার আইসক্রিম নষ্ট করে বাঁচালাম আর ওই তাল গাছ আমায় থাপ্পড় মেরে চলে গেল। তুই ওই তাল গাছ, ওই লোকটাকে দেখলে চিনতে পারবি চাঁদনি? না, আমি ওই তাল গাছটার মুখ দেখিনি, তবে বড় কালো চশমা আর কালো হুডিওয়ালা জ্যাকেট পরেছিল তাল গাছটা। ইস, আমার বোনটার গুলোমুলো সাদা গালটা কেমন লাল টকটকে হয়ে গেছে গো। তুমি চলো শোনা, তোমার গালে আমি বরফ ঘষে দিচ্ছি, ব্যথা কমে যাবে। হ্যালো স্যার, বলুন। তন্ময়কার কোথাও দেখেছো? জি না স্যার, আমি কিছু জানি না। তন্ময় পালিয়েছে সুযোগ বুঝে। তুমি এখনই আমার রিসর্টে চলে আসো, রাইট নাও। হোয়াট হ্যাপেন্ড? সবাই এমন করে আছো কেন? আর ওই দুজন লোককে কি ধরতে পেরেছো যারা আমার পিছন পিছন থেকে হামলা করেছিল? কে পাঠিয়েছিল ওদেরকে? স্যার, আমরা ওদের ধরে তো ফেলেছিলাম, কিন্তু কিন্তু কি? ওদের থেকে কিছু জানতে পারার আগেই ওরা নিজের আংটির মধ্যে থেকে কি যেন মুখে পুড়ে নেয়, আর তখনই মারা যায়। হয়তো আংটিতে বিষ ছিল। ড্যাম ইট! তুমি কি করছিলে ওখানে দাঁড়িয়ে থেকে? ওদের আটকাতে পারোনি আংটির বিষটা খাওয়ার আগে? সরি স্যার। একটা মেয়ে আমায় ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিল, তাকে নিশ্চয়ই দেখেছো তোমরা? ইয়েস স্যার, দেখছি। ওই মেয়েটার সব ডিটেলস আমার চাই আজকের মধ্যে। ছেড়ে দিন না স্যার, মেয়েটি তো আপনাকে বাঁচানোর জন্যই ধাক্কা দিয়েছিল। মেয়েটা না থাকলে হয়তো এখন আপনাকে হাসপাতালে থাকতে হতো। বাচ্চা একটা মেয়ে, ওকে এর জন্য শাস্তি দেওয়া কি ঠিক হবে স্যার? সরি স্যার। তোমরা ভালো করে জানো আমি বেশি কথা বলা পছন্দ করি না। যেটা করতে বলেছি সেটা করো। নেক্সট টাইম যেন এমন ভুল না হয়, মাইন্ডেড। স্যার, আমাকে ডেকেছিলেন? তন্ময়ের কোনো খবর পেলে? জি না স্যার, বুঝতেই পারছি না আপনার ম্যানেজার তন্ময় কোথায় গায়েব হয়ে গেল। সেটা খুঁজে বার করার দায়িত্ব তোমার। আমি না শুনতে পছন্দ করি না। এই কথাটা নিশ্চয়ই জানা আছে তোমার। যত তাড়াতাড়ি সম্ভব তন্ময়ের খবর চাই আমার। আর এটা খুলে দেখো এতে কি আছে। জি স্যার। আমার মনে হয় আমার শত্রুপক্ষের কেউ আমার সাথে বড় কোনো গেম খেলছে। তন্ময় আসলে নির্দোষ, কারণ সমুদ্র পাড়েও আমায় দেখেও আমার কথা শুনে যেভাবে অবাক হয়েছিল, তাদের মনে হচ্ছে সত্যি কিছু করেনি। কিন্তু তাহলে তন্ময়টা গেল কোথায়? সে যেই হয়ে থাকুক না কেন, এই শ্রাবণের হাত থেকে তার নিস্তার নেই। শ্রাবণের সাথে শত্রুতা করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে তা হয়তো তার ধারণায় নেই। তুমি যেভাবেই হোক তন্ময়কে খুঁজে বের করো। তন্ময়কে আমার চাই, ওকে পেলেই অনেক কিছু জানা যাবে। কান্না করতে করতে নাক মুখ চোখ সব ফুলিয়ে ফেলেছে বৃষ্টি। তারপর ঘুমিয়ে পড়েছে স্নেহার কোলে মাথা রেখে। এর আগে কারোর হাতে মার খায়নি গো। রাসেল বা স্নেহা কখনোই জোরে একটা ধমকও দেয়নি বৃষ্টিকে। সব সময় ভালোবাসায় ভরিয়ে রেখেছে। তাই আজকে বিনা কারণে অচেনা একটা লোকের হাতে এমন থাপ্পড় খেয়ে বৃষ্টি সেটা মেনে নিতে কষ্ট হচ্ছে। বৃষ্টির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে স্নেহা বলল, ইস, চাঁদনির মুখটা কেমন ফোলা ফোলা লাগছে দেখো রাসেল। সে আসার পর থেকে কাঁদতে কাঁদতে মুখের কি হাল করেছে মেয়েটা, আর গালটাও কেমন লাল হয়ে আছে। মেয়েটাকে কে কে এইভাবে মারলো বলো তো? সেটা তো আমিও ভাবছি স্নেহা, কি এভাবে অচেনা অজানা একটা মেয়েকে মারবে, তা আবার বিনা কারণে? চাঁদনি যদি চিনতে পারতো তবু একটা কথা ছিল, কিন্তু ও তো বলছে চিনেই না। আচ্ছা বাদ দাও ওসব কথা। চাঁদনি ঘুমিয়ে পড়েছে,
ওকে একটু ঘুমাতে দাও শান্তিতে। ঘুম থেকে উঠলেই সব ঠিক হয়ে যাবে। ঠিক বলেছো স্নেহা। ওকে ঠিক করে শুয়ে দিয়ে চলো আমরা ওই রুমে যাই।